প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো তোমাদের এই মাধ্যমিক যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং বিশেষ করে যারা ইচ্ছুক যে ভূগোলে ভালো রেজাল্ট করবে, ভূগোলে 95 অ্যাবভ করবে, কি করে করবে, কিভাবে করতে পারবে, ম্যাপ পয়েন্টিং কিংবা শর্ট কোশ্চেন 2 মার্কস হোক কিংবা ব্রড কোশ্চেন তোমাদের 3 নম্বর 5 নম্বর যাই হোক না কেন টোটাল কিন্তু কভার করতে হবে। এবং সেখানে দেখো 2027 সালে যারা পরীক্ষা দেবে এর আগে তোমরা গতবার ভিডিওতে দেখেছো যে তোমাদের যা দিয়েছি তা 100% কমন পড়েছে। আর এবারও আশা করি তোমরা যারা 2027 সালে আহ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমাদের কথা বিবেচনা করে তোমাদের কথা চিন্তা করে 2027 সালের জন্য দেখো ভূগোল এবং ইতিহাস এই দুটি সাবজেক্ট বিশেষ করে 2027 সালে যারা পরীক্ষা তোমরা দিতে চলছো তো তোমাদের কথা চিন্তা করে দেখো ভূগোল এবং ইতিহাসের জন্য তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে ব্রড কোশ্চেন টোটাল তোমরা কিন্তু দেখো পরপর ভিডিও পেয়ে যাবে। তো লাইভ হোক তো আর তোমাদের অফলাইন হোক। তো দেখো তোমাদের কিন্তু দেখো এই যে এখন এই মুহূর্তে তোমরা যেই ভিডিও দেখতে পাচ্ছ সেই ভিডিও তোমাদের লাইভ চলছে। তো এই লাইভে তোমাদের জন্য আমি আজকে তোমাদের সম্মুখে তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো 2027 সালে তো তোমাদের কথা চিন্তা করে আজকে ভূগোলের তোমাদের 2 মার্কসের যা সাজেশন রয়েছে প্রত্যেকটি অধ্যায় ধরে সে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে শুরু করে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের উপগ্রহ চিত্র রয়েছে আর স্যাটেলাইট ইমেজারি রয়েছে আর টপোগ্রাফিক্যাল মানচিত্র রয়েছে। টোটাল তোমাদের কিন্তু সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তোমাদের অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবো। তোমরা যারা কমেন্ট করছো, তোমরা যারা এসএমএস লিখছো, তোমাদের কিন্তু ফিডব্যাক অবশ্যই দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি তোমাদের মাধ্যমিক দেখো লাইভ মাধ্যমিক লাইভ এই ভিডিও নিয়ে। এই লাইভ ভিডিওতে থাকছে তোমাদের দেখো 2 মার্কসের টোটালি যেগুলো পরীক্ষায় আসবে সেই ধরনের কোশ্চেন গতবারও দিয়েছি এবং এবং তোমাদের এবারও কিন্তু সেই লাইভ ভিডিওতে আমি তোমাদের সেই কোয়েশ্চেনগুলোই যেগুলো পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় তোমরা পেতে চলছো। তো আজকে 2 মার্কসের দেবো, পরের দিন 3 মার্কসের দেবো, তারপরের দিন আমি 5 মার্কসের তোমাদের দিয়ে আমি কভার করে দেবো। ঠিক আছে? তো তারপরে তোমাদের শর্ট কোশ্চেন তো থাকবেই। দেখো তোমাদের 2027 সালে রয়েছে ভূগোল আর ফাইনাল এক্সামের জন্য এখানে সেকেন্ড সামিটিভ, থার্ড সামিটিভ, ফোর্থ সামিটিভ, ফিফথ, সিক্সথ যতগুলো সামিটিভ থাক না কেন তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সামিটিভ এখানে কিন্তু কোনো দরকার নেই। একদম আমি তোমাদের চলে গেলাম ফাইনালে। এই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের কথা বিবেচনা করে দেখো মাধ্যমিকের ভূগোলের সাজেশন, ফাইনাল সাজেশন, প্রশ্ন উত্তর 2 মার্কসের জন্য প্রথমেই রয়েছে প্রাকৃতিক ভূগোল। আর এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া কথার মানে হলো বাহ্যিক শক্তি। বাহ্যিক শক্তি কথার মানে হলো বাইরের শক্তি। সেই বাইরের শক্তি বা বহির্জাত শক্তি প্রক্রিয়াগুলো কি কি রয়েছে এবং তার ফলে কোন কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। দেখো 2 মার্কসের কোশ্চেন আমি প্রথমেই বলেছিলাম আজকে 2 মার্কসের টোটাল কোশ্চেন দিয়ে দেবো। আর তোমরা খাতা নিয়ে অবশ্যই সবাই রেডি যে 2 মার্কসের কোশ্চেনগুলো এখনই একটি ভূগোলের জন্য তোমাদের দেখো ভূগোলের জন্য জিওগ্রাফির জন্য একটি খাতা বানিয়ে ফেলো। ঠিক আছে? জিওগ্রাফির জন্য একটি খাতা বানিয়ে ফেলবে। আর এর মধ্যে থাকবে তোমাদের 2 মার্কসের থাকবে, 3 মার্কসের থাকবে এবং তোমাদের থাকবে 5 মার্কসের। ওকে? এরপরে তোমাদের তো ম্যাপ পয়েন্টিং থাকবে, তারপরে তোমাদের শর্ট কোশ্চেন তো থাকবেই উত্তর সহ। তো তোমরা অবশ্যই এই কোশ্চেন গুলো অবশ্যই টুকে নাও। দেখো 2 মার্কসের কোশ্চেনে রয়েছে প্রথমেই রয়েছে পর্যায়ন কাকে বলে। দেখো অবরোহণ, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। অর্থাৎ আম অর্থাৎ প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো উঁচু ভূভাগ যখন ক্ষয় পেয়ে নিচু হয়ে যায় তখন তাকে অবরোহণ বলে। আবার কোনো নিচু জায়গায় যখন নুড়ি পলি বালি দ্বারা ভরাট হয়ে যায় তখন তাকে আরোহণ বলে। অর্থাৎ অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলই হলো পর্যায়। বোঝা গেল? তো তার মানে পর্যায়ন হয়ে গেল। সরি। দেখো পর্যায়ন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। পর্যায়ন কথাটি কে বলেছে? সালিসবেরি, চেম্বারলিন। ঠিক আছে? আর
পর্জন কথাটি বলেছে আর কত সালে বলেছে, জিকে গিলবার্ট পর্জন সম্পর্কে কি বলেছে, তো অবশ্যই তোমাদের থাকবে তোমাদের কিন্তু পিডিএফ এর মধ্যে। দেখো, ট্রিপল স্টার জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা বলতে দেখো দুটি নদীর মধ্যবর্তী, দুটি নদী, একটি নদী এ একটি নদী, এই দুটি নদীর মধ্যবর্তী যে উঁচু ভূভাগ রয়েছে তাকেই কিন্তু জলবিভাজিকা বলা হয়। যেমন আমাদের হিমালয় পর্বতমালা এশিয়ার, মধ্য এশিয়ার একটি জলবিভাজিকা রূপে কাজ করে। পশ্চিমঘাট পর্বত একটি জলবিভাজিকা রূপে কাজ করে। বিন্দু পর্বত একটি জলবিভাজিকা রূপে কাজ করে। তো এগুলো কিন্তু একটা উঁচু ভূভাগই হলো জলবিভাজিকা রূপে কাজ করে। ওকে, এরপরে ট্রিপল স্টার রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে। দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে ওঠা মিসিসিপি নদীর মোহনায় রয়েছে। তারপরে রয়েছে তোমাদের আমাদের কৃষ্ণা নদীর মোহনায় রয়েছে, ভারতবর্ষে কৃষ্ণা নদীর মোহনায় রয়েছে, মিসিসিপি নদীর মোহনায় রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ। এই পাখির পায়ের মতো বদ্বীপ কেন ওঠে, এই গড়ে ওঠার কারণ কি, তোমাদের অবশ্যই আমি নোটসে দিয়েছি। এরপরে রয়েছে বারখান অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়ি মরুভূমিতে সঞ্চয় কার্যের ফলে দেখা যায়, যাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়িও বলা হয়। এর মানে সরি, যাকে তির্যক বালিয়াড়িও বলা হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের অপসরণ জনিত গর্ত কি করে সৃষ্টি হয়, মরু অঞ্চলে সৃষ্টি হয়। কাতারা, কাতারায় একটি বিখ্যাত কিন্তু দেখো গর্ত রয়েছে, অপসরণ জনিত গর্ত। এরপরে অবরোহণ তোমাদের বলেই দিয়েছি, প্রথমে অবরোহণ কাকে বলে, উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে যখন নিচু হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের মন্থকূপ, মন্থকূপ কাকে বলে, পারবে ষষ্ঠ ঘাতের সূত্র। দেখো, কালকে তোমাদের ভিডিও দেওয়ার কথা ছিল 8টার সময়, কিন্তু আমার শরীর খারাপ থাকার জন্য তোমাদের কিন্তু কালকে ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো তারপরে দেখো আমার শরীর খারাপ আছে, ঠান্ডা জ্বর আছে, তারপরে তোমাদের সামনে উপস্থাপিত হলাম। তো যেহেতু কালকে দেওয়ার কথা ছিল, ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে দেখো, ষষ্ঠ ঘাতের সূত্র 2 to the power 6 অর্থাৎ 64 গুণ। নদীর গতিবেগ যদি বেড়ে যায় তাহলে তার বহন ক্ষমতা কিন্তু 64 গুণ, 2 to the power 6 হারে কিন্তু বেড়ে যায়, অর্থাৎ 64 গুণ বেড়ে যায়। তো ষষ্ঠ ঘাতের সূত্র কি, এই ষষ্ঠ ঘাতের সূত্রটি কে দিয়েছে? তারপরে প্রপাত কূপ কাকে বলে রয়েছে, লোয়ের সমভূমি কাকে বলে দেখো, চীনের চীনের হুয়াংহো নদীর অববাহিকায় দেখো লোয়ের সমভূমি হলো পৃথিবীর বৃহত্তম লোয়ের সমভূমি। মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে গভীর মরুভূমি থেকে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা চীনের হুয়াংহো নদীর অববাহিকায় জমা হয়ে বিশাল মরুভূমি সৃষ্টি করেছে, যাকে বলা হয় লোয়ের সমভূমি। হিমরেখা কাকে বলে, একটি নির্দিষ্ট উচ্চতায় দেখো নির্দিষ্ট উচ্চতায় জল জমে তুষারে পরিণত হয়, এবং একটি নির্দিষ্ট উচ্চতায় দেখো বরফ গলে জলে পরিণত হয়, তখন সেই রেখাকে বলা হয়, যে রেখা দ্বারা বিভক্ত করায় সেই রেখাকে বলা হয় কিন্তু দেখো হিমরেখা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ইনসেল বার্গ বা ইনসেল বার্স কাকে বলে, মরু অঞ্চলে ক্ষয় প্রতিরোধ করে বিক্ষিপ্ত হয়ে যে এক একটা ঢিবি মসৃণ প্রান্ত বা খাড়া যে এক একটা ঢিবি দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় ইনসেলবার্স। বার্কস্ট্রুন কাকে বলে দেখো, এটা ফ্রুন্ট হয়ে গেছে। বার্কস্ট্রুন বার্কস্ট্রুন কাকে বলে, পারবে তোমরা ক্রেভাস কাকে বলে, পারবে তোমরা যেটা রয়েছে দেখো পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে যেখানে বরফের একদিকে ফাটল রয়েছে, বরফের একদিকে আড়াআড়ি ফাটল রয়েছে, আর বরফের একদিকে পর্বত গাত্রে যে ফাটল রয়েছে। ঠিক আছে, এই দুটি কিন্তু তোমরা অবশ্যই পড়বে, বার্কস্ট্রুন আর ক্রেভাস। ঠিক আছে, ক্রেভাস আর বরফের ফাটল যেটি রয়েছে পর্বত গাত্র এবং বরফের ফাটল, বার্কস্ট্রুন। পলল শঙ্কু কাকে বলে দেখো, পলল শঙ্কু তোমরা জানো, যেখানে পাহাড়ের মানে নদী যখন মধ্য গতি থেকে নিম্ন গতিতে নেমে আসে, দেখো উচ্চ গতি থেকে যখন মধ্য গতিতে নেমে আসে তখন দেখো উঁচু পাহাড়ের পর্বতে নুড়ি পলি বালি কাঁকড় দেখো এগুলো জমা হয়ে হাত পাখার মতো যে ভূভাগ তৈরি করে তাকে বলা হয় দেখো পলল বেজুনি। আর এটি দেখতে অনেকটা শঙ্কু আকৃতি বা মোচাকৃতির মতো হয়, তাই একে পলল শঙ্কু বলা হয়। গিরিখাত কাকে বলে জানো, অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ির মধ্যে মানে সংজ্ঞা দাও। দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু দেওয়া আছে। পর্জন কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে, বারখান কি, তারপর অপসরণজনিত গর্ত, অবরোহণ কি, মন্থকূপ রয়েছে, ষষ্ঠ ঘাতের সূত্র, প্রপাত কূপ, লোয়ের সমভূমি।
ঠিক আছে? হিমরেখা বা হিমরেখা, ইনসেলবার্গ বা ইনসেলবার্গস, বার্গস্রুন্ড রয়েছে, ক্রেভাস রয়েছে, এগুলো রয়েছে। তো দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু উত্তর সহকারে কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে? তো তোমাদের তোমাদের একটাই কাজ করতে হবে, দেখো তোমাদের এগুলো কিন্তু তোমরা টোটাল পিডিএফ পেয়ে যাবে। তো যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু কিভাবে পিডিএফ পাবে, কিভাবে পিডিএফ নেবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। চলো দেখো রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডলের মধ্যে আমরা জানি, তোমাদের দেখো আমি প্রথমেই বলেছি আমার কাছে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ বলে কিছু নেই। একদম যা হবে ফাইনাল। ফাইনালের জন্য কিন্তু এই ভিডিও, এবং এই ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করেই কিন্তু তোমাদের এই ভিডিও দেওয়া। ঠিক আছে? তো মাথায় রাখবে, ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন, এটাই আমার কিন্তু ফাইনাল। এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না ভূগোলে। এরপরে তোমাদের অবশ্যই 3 নাম্বার দেবো, 5 নাম্বার দেবো, তারপরে তোমাদের ইতিহাস, তারপরে তোমাদের ক্লাসগুলো পর পর দেবো, এবং লাইভ ক্লাস থাকবে তোমাদের। আজকে যেমন লাইভ দিচ্ছি ঠিক সেরকমই লাইভ থাকবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 2 মার্কসে রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে নিরপেক্ষ আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? বৈপরীত্য বা বিপরীত উষ্ণতা কাকে বলে? ঘূর্ণবাদের চক্ষু বা সাইক্লোন আই কাকে বলে? জেট বায়ু বা জেট স্ট্রিম কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গর্জনশীল চল্লিশা কাকে বলে? দক্ষিণ গোলার্ধে হয় সমুদ্রের মধ্যে। ধোঁয়াশা কাকে বলে? বৃষ্টি ছায়াঞ্চল কাকে বলে? চিনুক উত্তর আমেরিকার এক ধরনের উষ্ণ বায়ু। সমষ্ট রেখা কাকে বলে? সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রের যে রেখা দ্বারা কল্পনা করা হয় বা অঙ্কন করা হয় তখন তাকে সমষ্ট রেখা বলে। সরি। সমচাপ রেখা মানে বায়ুমণ্ডলের সমান চাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমচাপ বা আইসোবার বলে। ওজোন গহ্বর কাকে বলে? বা বায়ুমণ্ডল স্ট্রাটোস্ফিয়ারে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক। সেই ওজোন স্তরের অতি বেগুনি রশ্মি বা অন্যান্য কারণের ফলে ওজোন স্তর ধীরে ধীরে পাতলা বা হালকা হয়ে যাচ্ছে, পাতলা বা ফুটো হয়ে যাচ্ছে। তো এই ঘটনায় কি বলা হয়? ওজোন গহ্বর বা ওজোন হোল বা ওজোন ডিপ্লেশন। এল নিনো কাকে বলে? দেখো প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে দেখো চিলি, পেরু উপকূলে কিন্তু এই এল নিনো দেখা যায়। এটি কিন্তু এল নিনো কিন্তু একটি উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত। আর লানিনা কিন্তু শীতল সমুদ্র স্রোত। দেখো এগুলো কিন্তু উত্তর কিন্তু লিখে দিয়েছি। তোমরা যারা পিডিএফ নেবে ভাবছো অবশ্যই তোমাদের কিন্তু এই পিডিএফ নিতে পারবে। কিভাবে পাবে অবশ্যই বলবো। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বাড়িমণ্ডল। দেখো বাড়িমণ্ডলের মধ্যে 2 মার্কসের মধ্যে আমরা দেখে যাচ্ছি, যেহেতু আমরা আজকে টোটাল 2 মার্কস কভার করে দেব। দেখো প্রথমেই ট্রিপল স্টারের মধ্যে রয়েছে শৈবাল সাগর। শৈবাল সাগর কাকে বলে? দেখো প্রশান্ত আটলান্টিক মহাসাগরের উত্তর বলো, আটলান্টিক দক্ষিণ, প্রশান্ত মহাসাগরের উত্তর আর দক্ষিণ, আর ভারত মহাসাগর যাই বলো না কেন। দেখো পৃথিবীতে কিন্তু টোটাল 5টি শৈবাল সাগর দেখা যায়। আর এই শৈবাল সাগর বিশেষ করে আটলান্টিক মহাসাগরের উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সব থেকে ব্যাপক এবং খুব সুন্দরভাবে পরিস্ফুটিত ভাবে দেখা যায়। খুব সুন্দরভাবে গঠিত হয়েছে শৈবাল সাগর বা সার্গাসি সি। কাকে বলে অবশ্যই পারবে, আর না পারলেও আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি জানিয়ে দেব। এরপরে রয়েছে হিমশৈল বলতে কি বোঝো? বান ডাকা। বান ডাকা কাকে বলে? বা হরপা বান পার্বত্য অঞ্চলে হরপা বানও পড়বে। নদীতে কিন্তু বান ডাকা হয়। এরপরে হিম প্রাচীরের সংজ্ঞা দাও। পেরিজি জোয়ার কাকে বলে? ভরা কোটাল কাকে বলে? ওকে, তারপর আমরা দেখে নিচ্ছি তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে কি রয়েছে। আর এই মুহূর্তে তোমরা যারা লাইভে আছো কিংবা লাইভে তোমরা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে কে কে লাইভে আছো। ঠিক আছে? তোমাদের অবশ্যই আমি প্রত্যেকটি তোমাদের যারা কমেন্ট করছো প্রত্যেকের ফিডব্যাক আমি দেব। তো দেখো আগে তোমাদের আমি বলে দেব যারা লাইভে আছো, তো তারা একটু কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। তো চলো দেখো তোমাদের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। দেখো বাড়িমণ্ডলের মধ্যে আমি প্রথমেই বললাম পৃথিবীতে প্রথমত প্রথমত প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এই 3টি মহাসাগরই মেইন। এরপরে সুমেরু মহাসাগর কিংবা কুমেরু মহাসাগর রয়েছে। তথাপি আমি বলবো দেখো এই 3টি মহাসাগরের 5টি মহাসাগরের মধ্যে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দেখো তলদেশে যে ভূপ্রকৃতি রয়েছে। তারপরে তোমাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু তোমরা মাধ্যমিক দেবে, তোমাদের রয়েছে শৈবাল সাগর কাকে বলে বলেছি, হিমশৈল বান্ডাকা কি, হিমপ্রাচীর কি, পেরিজি অ্যাপিজি জোয়ার কি,
গ্র্যান্ড ব্যাংক কি, মগ্ন চড়ার গুরুত্ব কি রয়েছে, বোঝা গেল এগুলো। এরপর তোমাদের রয়েছে দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে কি রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের আমি প্রথমেই বলবো, দেখো বর্জ্য বর্জ্যের বর্জ্যের পুনর্নবীনীকরণের সংজ্ঞা দাও। দেখো আমরা যে সমস্ত বর্জ্যপদার্থ ফেলে দেই, আমার যেগুলো মানে আর কি ডাস্টবিন বলো, আর আবর্জনা হিসেবে আমরা কোনো জায়গায় যখন ফেলে দেই, সেগুলো যখন আমরা কোনো কোনো কিছুতে কাজে লাগাবো, ঠিক আছে, তখন তখন সেই অবস্থাকে বলা হয় বর্জ্যের। দেখো বর্জ্যের পুনর্নবীনীকরণ অর্থাৎ বাতিল বাতিল আহ পদার্থকে, বাতিল বস্তুকে আমরা যখন কাজে লাগাবো, ঠিক আছে, অবশ্যই সেই সংজ্ঞা দিয়েছি এবং ভালোভাবে সেই সংজ্ঞা দেওয়া আছে। ভার্মি কম্পোস্টিং কাকে বলে, ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে, মানে এটি কিন্তু জল দূষণের একটি বিশেষ পদ্ধতি। এতে জলের অক্সিজেনের পরিমাণ কমে যায়। অর্থাৎ কোনো পুকুর কিংবা কোনো লেক কিংবা কোনো আম, ঝিল ঝিল কিংবা কোনো বিলে অল্প কয়েকদিনের মধ্যে যখন আম, ওই ওই জলাশয়ে অল্প কয়েকদিনের মধ্যেই যখন অতিরিক্ত 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 যখন সাবানের জল, ডিটারজেন্ট পাউডারের জল, যখন কিংবা কৃষি ক্ষেত্র থেকে কীটনাশকের বা অন্যান্য জল যখন কোনো জলাশয়ে এসে মেশে এবং অল্প কয়েকদিনের মধ্যেই ওই জলে খনিজের যে খনিজ থাকে সেই খনিজের পরিমাণ অত্যাধিকভাবে বেড়ে যায়। এর ফলে জলে অল্প কয়েকদিনের মধ্যেই এই খনিজের আভিজাত্যের জন্য অল্প কয়েকদিনের মধ্যেই জলে কিন্তু আম কচুরিপানা, শ্যাওলা, অ্যালগি ইত্যাদি সবুজ শ্যাওলায় কিন্তু ভরে যায়। তখন এই ঘটনাকেই বলা হয় ইউট্রফিকেশন। এর ফলে জলদূষণ বেড়ে যায়। আর জলদূষণ বেড়ে যাওয়ার ফলে মাছের মানে অক্সিজেন কমে যায়। মাছের বা অন্যান্য প্রাণীরা কিন্তু মারা যায়। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য কাকে বলে বা বলতে কি বোঝায় পারবে তোমরা? বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? এরপরে পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। এবার দিয়েছিল দেখো জৈব বর্জ্যের সংজ্ঞা দাও, বা যেটা দেওয়া হয়েছে দেখো হাসপাতাল থেকে হাসপাতাল থেকে যেই পদার্থগুলো রয়েছে, হ্যাঁ ঠিক আছে, সেই সমস্ত বর্জ্যের সংজ্ঞা দিতে হবে, সেটি কিন্তু দিয়েছিল এবার। এরপরে রয়েছে দেখো তোমাদের আম, বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে রয়েছে পরিবেশ ভূগোল। এই পরিবেশ ভূগোলের মধ্যে রয়েছে দেখো তোমাদের যেটি বর্জ্য ব্যবস্থাপনা আমি বললাম, এই যে দেখো প্রত্যেকটি কিন্তু তোমাদের সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখো তার মধ্যে অতিরিক্ত যে দেওয়া হয়েছে বি ও ডি, সরি, দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আছে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে রয়েছে, কম্পোস্টিং দিয়েছি দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কাকে বলে দিয়েছি, এগুলো দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখো বিভাগ গয়ে তোমাদের থাকবে পরীক্ষার সময় আঞ্চলিক ভূগোল, ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে রয়েছে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন। ডুন কাকে বলে? দেখো দুটি পাহাড় বা পর্বতের মধ্যবর্তী যে নিচু অঞ্চল রয়েছে তাকে বলা হয় দুন। অর্থাৎ অর্থাৎ বলতে পারো দেরাদুন, চৌখাম্বা, ঠিক আছে, কোটা, এগুলো হলো দুনের উদাহরণ। ঠিক আছে? মরুস্থলী কাকে বলে? দেখো আমাদের মরুভূমির একদম আমাদের বলতে পারো তোমরা এই যে আমাদের পশ্চিমে রয়েছে মরুভূমি, ঠিক আছে, তো এই যে মরুভূমির একদম আমাদের ভারতবর্ষের গুজরাটের, সরি রাজস্থানের একদম পশ্চিমে রুক্ষ সূক্ষ্ম যেখানে গাছপালা নেই বললেই চলে সেখানে তাপমাত্রা বেশি, এই অঞ্চলই হলো মরুস্থলী একদম পশ্চিমে। মালনাদ বা ময়দান কাকে বলে? এটি রয়েছে আমাদের কর্ণাটকে। ঠিক আছে? সমতল এবং ধাপযুক্ত ভূভাগ রয়েছে। কর্ণাটকের মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লিখতে হবে। হারন অববাহিকা কাকে কাকে বলে? বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য কি? দেখো দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখা হয়। তো বৃষ্টি জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য করা হয়? আর দক্ষিণ ভারতে দেখো যত বাড়ি আছে, কেউ যদি বিল্ডিং বাড়ি শুরু করে, মানে কেউ যদি বিল্ডিং বাড়ি তৈরি করে, তার প্রথম প্রথম কাজ হবে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে। সেই হিসাবে কিন্তু অবশ্যই বাড়ি করার আগে যে প্ল্যানিং হয়, সেই প্ল্যানিং বাড়ির করার আগে যে প্ল্যানিং করার শুরুতেই সেখানে কিন্তু দেখো বৃষ্টির জল সরি বৃষ্টি জলকে কিন্তু সংরক্ষণ করতেই হবে।
ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু বাড়ি করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের মৌসুমী। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? এগুলো পারবে। আ তাও আমি বলে দেব, দেখো জুন মাসে। জুন মাসে আরব মানে জুন মাসে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম থেকে আরব সাগরে থেকে একটি শাখা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। জুন মাসে মুষলধারে এক ধরনের মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংঘটিত হয়। একে কিন্তু মনসুন এক্সপ্লোশন বা মৌসুমী বিস্ফোরণ বলা হয়। অনেক সময় লাগে বলতে গেলে। পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাকে বলে, এর বৈশিষ্ট্য কি? আর ধাপ চাষ কাকে বলে, এর গুরুত্ব কি? কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার একটি করে ফসলের নাম উল্লেখ করতে হবে। সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনসৃজন কাকে বলে, এর সুবিধা উল্লেখ করতে হবে। সঙ্গে তোমরা এবার কিন্তু কৃষি বনসৃজনটাও পড়ে যাবে। কৃষি বনসৃজন, কৃষি বনসৃজনও তোমরা কিন্তু পড়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের এর উত্তরগুলো যেগুলো বললাম। এই যে দুটি পাহাড় বা পর্বতের মধ্যবর্তী স্থলকে দুন বলা হয়। মরুস্থলী কাকে বলে, দেখো সবগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরে দেখো সামাজিক বনসৃজন, তাল। এক্সট্রা কতগুলো কোশ্চেন দিয়েছি, তাল কি? তারপরে ভারতের দুটি বিভাজিকার নাম বলতে হবে। আর পাঞ্জাব ও হরিয়ানার অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল তোমাদের লিখতে হবে। রেগুর কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করতে হবে। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য বিস্তার উল্লেখ করতে হবে। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য তোমরা পারবে। ল্যাটেট বা ল্যাটের মৃত্তিকা বা ল্যাটের মৃত্তিকার যেই কাকে বলে দিতে হবে সংজ্ঞা আর বৈশিষ্ট্য। এরপরে রয়েছে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? মরু মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মরু উদ্ভিদ তোমরা জানো কাঁটা জাতীয় উদ্ভিদ, পাতাগুলো কাঁটায় পরিণত হয়, পাতাগুলো রসালো হয়, মোম জাতীয় হয়, এগুলো পারবে। সরি সরি, এক্সট্রিমলি সরি। কৃষি বনসৃজন বললাম। এরপরে রয়েছে কচ্ছের রণ আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। খারিফ শস্য এবং জাইদ শস্যের কাকে বলে? ২ নম্বরে রয়েছে দেখো বাগিচা কৃষি কাকে বলে? সেইল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড রয়েছে। আর দেখো খারিফ শস্য পারবে। খারিফ শস্য যেটি রবি শস্য তোমরা জানো, রবি শস্য বর্ষাকালে। খারিফ শস্য তোমাদের এটি হলো রবি শস্য শীতকালে। দেখো রবি শস্য কিন্তু শীতকালে চাষ করা হয়, খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয়। আর জাইদ শস্য কিন্তু শীত আর শীত আর গ্রীষ্মের মাঝামাঝি সময় চাষ করা হয় জাইদ শস্য। এই জাইদ শস্যের প্রধান ফসল কিন্তু তরমুজ, খরমুজ, শসা, কুমড়ো, এগুলো হলো জাইদ শস্য। টিকা বাগিচা কৃষি, সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। বাণিজ্যিক বা অর্থনৈতিক ফসল কাকে বলে? জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? মিলেট কাকে বলে? মিলেট এক ধরনের নিকৃষ্ট দানা শস্য যেটি ৫০ সেন্টিমিটারের বৃষ্টিপাত কমে কিন্তু এই ধরনের মিলেট জাতীয় শস্য হয়। ৫০ সেন্টিমিটার কম। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল কার্পাস বহন শিল্প। উদীয়মান শিল্প পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হয়। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। নগরায়ন কাকে বলে? কোন শহর বা নগর ধীরে ধীরে বাড়তে বড় আকারে নগরের পরিণত হলে তখন তাকে নগরায়ন বলে। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? ধারণ মানে স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? শিকড় আলগা শিল্প কাকে বলে? রয়েছে তুলো শিল্প। তুলো শিল্প রয়েছে। তারপরে তুলো শিল্প ছাড়াও তোমাদের রয়েছে চামড়া শিল্প রয়েছে, পাট শিল্প রয়েছে, শিকড় আলগা শিল্প। হীরক চতুর্ভুজ কাকে বলে? বন্দরের পশ্চাৎভূমি কি? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও। সবুজ বিপ্লব কাকে বলে? হালকা বা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। প্রত্যেকটি কিন্তু দেখো খারিফ শস্য, বাগিচা কৃষি, সেইল, টোটাল কিন্তু আমি কভার করে দিয়েছি। দেখো তোমরা দেখে দেখে নিতে পারো। নগরায়ন কাকে বলে? পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? এগুলো দিয়ে হীরক চতুর্ভুজ কাকে বলে? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। সবুজ বিপ্লব হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। অনুসারী শিল্প কাকে বলে? যখন প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। ধাপ চাষের গুরুত্ব কি? পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করে এর ফলে মৃত্তিকা ক্ষয় কম হয়, জলের অপচয়ও কম হয়। বাণিজ্যিক কৃষি ফসল কাকে বলে? জনবিস্ফোরণ কাকে বলে? মহানগর কাকে বলে? সোনালী চতুর্ভুজ কি? উত্তর এবং দক্ষিণ করিডোর কাকে বলে? এরপরে তোমাদের রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায় উপগ্রহ এবং আহ, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে তোমাদের রয়েছে ২ নম্বরের
উপগ্রহ চিত্র কাকে বলে? তারপরে রয়েছে দেখো টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ভগ্নাংশ সূচক এর ব্যবহার উল্লেখ করতে হবে। নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? পিক্সেল কাকে বলে? দূর সংবেদন কাকে বলে? জিপিএস বা গ্লোবাল পজিশন সিস্টেম কাকে বলে? মিলিয়ন শিটটা কি? তার সান সিনক্রোনাইজ স্যাটেলাইট বা সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? সেন্সর কাকে বলে? এগুলো কিন্তু তোমাদের ছিল দেখো। আর তোমরা যারা তোমাদের মাধ্যমিকের একদম পুরো যারা পিডিএফ নিতে চাইছো, তোমাদের এই পিডিএফ এর মধ্যে কিন্তু থাকবে। দেখো তোমাদের এই পিডিএফ এর মধ্যে টোটাল তোমাদের যেই সত্য মিথ্যা রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, তারপরে মেলানো মেলানো রয়েছে, তারপরে তোমাদের এসিকিউ মানে শর্ট টাইপ কোশ্চেন রয়েছে, এমসিকিউ রয়েছে, তারপরে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের সম্পূর্ণ 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু টোটাল উত্তর সাজেশন তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা লাস্টে পাবে ম্যাপ পয়েন্টিং, উত্তর সহ পেয়ে যাবে। যারা নেবে তারা কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ 789